প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র। কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা সমর্থনযোগ্য নয় বললেন ফাউজুল কবির। দেশ এখনো কঠিন সময় পার করছে, দ্রুত নির্বাচন না হলে সংকটের আশঙ্কা মির্জা ফখরুলের। বললেন, নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে একটি রাজনৈতিক মহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির। বিস্তারিত ঘোষণা আজ। সীমানা পুনর্নির্ধারণে 4 দিনের শুনানি সম্পন্ন। ডাকসু নির্বাচনে ভোটারদের অসুবিধা নিয়ে শঙ্কায় প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে গাছড়া ভাবের অভিযোগ। নির্বাচনী বিধি বাস্তবায়নে কাজ করছে টাস্ক ফোর্স। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় গতকাল বাধা দেয় পুলিশ। এতে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আইন শৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ব্যবহার করা হয় জল কামানো। রণক্ষেত্রে পরিণত হয় পুরো শাহবাগ এলাকা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। থেমে থেমে চলে রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পাল্টা জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে পুলিশ হামলা করেছে তাদের লং মার্চ কর্মসূচিতে। শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বুয়েটের ভিসি। কমিটি করে এই সমস্যার নিরসন করেন এবং যৌক্তিক দাবিগুলোকে যথাযথভাবে উত্থাপন করে সমাধানের ব্যবস্থা নেন। 2 জন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি। এর আগে ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা অবস্থান নেয় শাহবাগে। তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। ঘণ্টা তিনেক চলে তাদের কর্মসূচি। তুলে ধরা হয় 3 দফা দাবি। যেখানে কিনা পলিটেকনিকরা 10ম গ্রেডে ইজিলি সেখান থেকে প্রমোশন পেয়ে 33% প্রমোশন পেয়ে 9ম গ্রেডে আসতেছে। এখন তাদের দাবি হচ্ছে তারা এই 33% টাকাও বাড়াইতেছে। 9ম গ্রেডে যেন তারা কোয়ালিফিকেশন ছাড়া ঢুকতে না পারে, আর 10ম গ্রেডটা সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি আছে। বুয়েট 17 ব্যাচের এক ভাই যিনি নিজ পদে চাকরি করছেন, তাকে হচ্ছে ওখানকার ডিপ্লোমা টেকনিশিয়ানরা হত্যার হুমকি এবং গালিগালাজ করে। ডিপ্লোমারা নামের পিছনে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। আমরা মন্ত্রণালয়ে বসার চেষ্টা করেছি, আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছি, সম্ভব হয় নাই। আগের সরকারের সময় দেখছি সেখানে ডাইরেক্ট বলা হইতো 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। এখন হয়ে গেছে 10টা হুন্ডা 20টা গুন্ডা বিএসসি ইঞ্জিনিয়াররা ঠান্ডা। আমরা চাই যে এইটার ন্যায্য বিচার হোক। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়ার সুযোগ নেই, এমনটাই জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। আজ সব অংশীদারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। গতকাল সন্ধ্যায় রাজধানীর রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন। ফাউজুল কবির খান জানান, সমস্যার সমাধানে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ পুরো কমিটি আবারও বৈঠকে বসবে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন, শিক্ষক এবং অন্যান্য প্রকৌশলীদের সাথেও। কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত মন্তব্য করে ফাউজুল কবির বলেন, শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই যে ছাত্রদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে এবং এই যে ছাত্ররা আহত হয়েছে, সেটাও আমরা দেখলাম। তো সেই জন্য ওই যে যিনি পুলিশ কর্মকর্তা যিনি যাবেন, তিনি দুঃখ প্রকাশ করবেন। তো এইটুকুই আমাদের পক্ষে করা সম্ভব ছিল এবং আমরা সেটা করেছি। এবং এই যে নোটিফিকেশন যেটা হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই আমরা বসবো এবং আমাদের কমিটির কার্যক্রম শুরু করব। যমুনা অভিমুখে পদযাত্রার সময় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে এই দুঃখ প্রকাশ করে। ঘটনা তদন্তে আজ কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ারও
আশ্বাস দিয়েছেন। এদিকে জনদুর্ভোগ এড়াতে আর শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা, তবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। আজ সংবাদ সম্মেলনে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করে দিই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি করছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসতে পারে। ভোট নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জন্ম দিয়েছে আমাদের 60 দশক। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। কাজী জাফর আহমেদের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ ঐক্যবদ্ধ হয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের আশা ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু দ্রুত নির্বাচন না হওয়ায় আশাহত হচ্ছে জনগণ, সেই সাথে হচ্ছে ষড়যন্ত্র। একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না, এ সালন দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে। মির্জা ফখরুল বলেন, দেশ এখনো কঠিন সময়ে পার করছে, দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেখা দিতে পারে ভয়াবহ সংকট। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে, বিরাট ভুল হবে। আপনার সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কোনোদিন রাজনীতিতে আপনার সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন সচিবালয়ে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানির বিরতিতে কমিশনের এক সভায় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করে ইসি। আজ এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। শুভ মাহফুজের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনে চলছে তোড়জোড়। অবশেষে নির্বাচন কমিশন রোডম্যাপের অনুমোদন দিলেও ঘোষণা তারিখ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। নির্বাচন কমিশন সূত্র বলছে, অনুমোদন হওয়া রোডম্যাপে 30 নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার কথা উল্লেখ থাকলেও কবে তফসিল কিংবা ভোট গ্রহণ তার কিছুই উল্লেখ থাকবে না। বুধবার বিকেলে ইসি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব আক্তার আহমেদ। আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরো ভালো কিছু আরো বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। হ্যাভ নাইস টাইম। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া 84টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসায়। আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানির কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কেননা এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি। এদিনও বিভিন্ন সীমানা নিয়ে উঠে আসে পক্ষে বিপক্ষে মত।
সিরাজগঞ্জ এলাকাটা আওয়ামী বিরোধী এলাকা হিসাবে চিহ্নিত হওয়ায় তৎকালীন সরকার ষড়যন্ত্র করে 2008 সালে চৌহালিকে ইনাদপুর সাথে ঢুকে দেয়। আমরা চৌহালি, ইনাদপুর এবং সাদাতপুরের 4টি ইউনিয়ন নিয়ে যে আসন ছিল আগে সে আসন ফিরে যাচ্ছে। সাথিয়ার ভোটার সংখ্যা এই 3টি যে উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি, 3,40,000-এর কাছাকাছি। এত মানে জনবহুল একটি অঞ্চল, এই অঞ্চলটাকে একক সংসদীয় আসন করাটা এটা হলো যৌক্তিক দাবি, এটা নিয়ে আমরা এসেছিলাম। চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা 3টা মিলিয়ে একটি আসন করা হয়েছে। অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের এই 3টি আসনকে একত্রিত করে ফরিদপুর 4 একটি আসন করাটাই হচ্ছে বেআইনি ছিল। শেষ দিনে 12 জেলার 18টি সংসদীয় আসনের 260টি সহ 4 দিনে মোট 1893টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায়টি ক্যান্সারের মতো। আর তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল এবং গণতন্ত্র ও রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। গালমান শফির রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে সংবিধানের 13 সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে করা 5টি পৃথক রিভিউ আবেদনের উপর 2 দিন শুনানি হয়। শুনানি শেষে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুসারে এইটা অলসো ক্রিমিনাল অফেন্স অলসো, এবং সেই কারণে খায়রুল হকের বিরুদ্ধে আমরা সেই ধারাগুলো চিন্তা করে আমরা পরবর্তীতে আরও মামলা তার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা আছে। আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে। 13 সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা এটা যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। রিভিউ শুনানি আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে যে 13 সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। আদেশের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায়ে তা পরিবর্তন করে অপরাধ করেছেন। তাই আপিল শুনানিতে খায়রুল হকের শাস্তি দাবি করেন তিনি। প্রধান বিচারপতি মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। কারণ আমরা চাই না বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনো মায়ের বুক খালি হোক। মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার দীর্ঘস্থায়ীভাবে এটা একটা সমাধান হবে। রিভিউর শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান তারা। থ্যাংক ইউ। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানোর দাবিতে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কৃত্রিম লাইন তৈরি করে ভোট গ্রহণে বাধা দেওয়া হতে পারে আশঙ্কা ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। অন্য প্রার্থীদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিরুৎসাহিত করবে সাধারণ ভোটারদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আমেজ ক্যাম্পাসে। প্রচারের বাধা ওঠার পর থেকেই ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার নির্বাচনী প্রচারের ফাঁকেই চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে যান ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আবেদন করেন ভোট কেন্দ্র বাড়ানোর। অভিযোগ দেন নির্বাচনী বিধিভঙ্গের। গত 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, যে ফেক লাইন, কৃত্রিম লাইন তৈরি হয়েছিল, যার কারণে অনাবাসিক ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি। তো এইটা নিয়ে ছেলেদের মেয়েদের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে। এগুলো নিয়ে আমাদের আশঙ্কার জায়গা ছিল। এটা আমরা নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার আছেন ওনার কাছে আমরা সেটা জানিয়ে গিয়েছি। ডাকসু নির্বাচনের দিন সেনা মোতায়েন,
মেট্রো রেল স্টেশন বন্ধ থাকার মতো ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ভোটারদের নিরুৎসাহিত করা, নির্বাচনী বিধি প্রয়োগে পক্ষপাতিত্ব সহ বিভিন্ন অভিযোগ আছে প্রার্থীদের। যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে প্যারেক দিয়ে লাগানো বা স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো, ব্যানার সাঁটানো এগুলো নিষিদ্ধ। পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা, আমাদের স্পষ্ট বলছে পারবা। এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতিকরণের জন্য সেগুলো দিয়েছি। দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই। যখন হঠাৎ রাত 10-11টা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধির মনে লঙ্ঘন হচ্ছে। গতকালকে না তার আগে আমরা দেখেছি নানাভাবে আচরণবিধি ভঙ্গ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি। আমরা তাদের যে বিধিমালাটার মধ্যে শুরুতে অনেক গ্যাপ ছিল। আমি স্যারের সাথে কথা বলেছিলাম, প্রধান নির্বাচন কমিশনারের সাথে, সেখানে দেখা গেছে যে সারানো যাবে না, তার মানে কি টাঙানো যাবে এটা কিন্তু স্পষ্ট ছিল না। আর দেখা ছিল যে গাছে লাগানো যাবে না, তাহলে কি ঝুলানো যাবে এটা স্পষ্ট ছিল না। তো এই অস্পষ্টতার জায়গা থেকে অনেকে সুযোগ নিয়েছে, অনেক ব্যাখ্যা দিচ্ছে। গ্রিটারি ডিপ্লয় করার কথা 14 দিন আগে থেকে বলে দেখে ভোটারদের ভয় দেখায় রাখতেছে। 8 তারিখ থেকে যদি মেট্রো রেল বন্ধ থাকে তাহলে অসংখ্য শিক্ষার্থী যারা মিরপুর বা ওই অঞ্চলগুলি থেকে আসে তাদের আশা ব্যাহত হবে। কাজে ভোটার টার্ন আউট কীভাবে হাই হবে সেই বিষয়ে কোনো রকম দৃষ্টিপাত আমরা তাদের ক্ষেত্রে দেখতেছি না। নির্বাচনী বিধি প্রয়োগে বিশেষ টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। কমিশনে যদি লিখিত অভিযোগ আসে সে একইভাবে টাস্কফোর্সে যাবে। টাস্কফোর্স তার অপরাধের পরিমাণ দেখবে এবং সেটার শাস্তিযোগ্য হলে আচরণবিধিতে বলা আছে তার প্রার্থিতা অথবা অন্য কোনো শাস্তি, যেটাই তার প্রাপ্য সেটা নিশ্চয়ই আমাদের টাস্কফোর্স করবে। ফেসিবাদের পতনের পর সুষ্ঠু ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথে যাত্রার সূচনা হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের সামনে একদল অজ্ঞাত দুর্বৃত্ত ও পরবর্তীতে পুলিশ সদস্যদের হামলায় 3 সাংবাদিক ও 1 কন্টেন্ট ক্রিয়েটর আহত হয়েছেন। আহত সাংবাদিকরা হলেন বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার কিফায়েত শাকিল, নিউ নেশন পত্রিকার শিমুল পারভেজ, নোমান মোশাররফ ও কন্টেন্ট ক্রিয়েটর আলম শরীফ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় সাংবাদিক ইউনিয়ন 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে। এদিকে হামলার ঘটনা তুলে ধরে বাংলা ভিশনের আহত সাংবাদিক শাকিল সহ অন্যান্যরা জানান, একটি প্রাইভেট কারের সাথে সাংবাদিক শিমুল ও নোমানের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় পরিস্থিতি সামাল দেওয়ার বদলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উপর চড়াও হয়। দেশে ডিজিটাল লেনদেন চালুর 1.5 দশক পরও নগদ টাকার চাহিদা প্রতি বছরই 10% হারে বাড়ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ কারণে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। গেল 5 বছরে বিশ্বে নগদবিহীন লেনদেন বেড়েছে 82%। এই ধারা বজায় থাকলে 2030 সাল নাগাদ ক্যাশবিহীন লেনদেনের বৈশ্বিক হার ছাড়াবে 61%। এদিক দিয়ে সবচেয়ে এগিয়ে চীন। দেশটিতে শহরে বাস করা 90% মানুষ নগদবিহীন লেনদেনে অভ্যস্ত হলেও উল্টো চিত্র বাংলাদেশে। এখানকার 95% মানুষ এখনও নির্ভরশীল নগদ টাকার ব্যবহারে। বুধবার এমন তথ্যই উঠে এলো ক্যাশলেস বাংলাদেশ সামিটে। ক্যাশলেস ইকোনমি অনেক সময় আবার এটা যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয়। ক্যাশলেস ইকোনমি দিয়ে ইনকাম বাড়াতে হবে এবং যারা এই ক্যাশলেস ইকোনমি ইনকামের বাইরে আছে তাদের এর ভিতরে ঢুকাতে হবে। আলোচকরা জানান 2024 সালে দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় 5,000 কোটি টাকার। মোবাইলে আর্থিক সেবা প্রদান করা 13টি ব্যাংকের মাধ্যমে যেই লেনদেন হচ্ছে তা বৈশ্বিক মোবাইল ব্যাংকিংয়ের প্রায় 9%। এনবিআর চেয়ারম্যান জানালেন, কর ফাঁকি বন্ধে নগদবিহীন লেনদেনের কোনো বিকল্প নেই। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যেতে চাই যে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা যে এটা একটা দুর্নীতিমুক্ত দেশ হবে, ক্যাশলেস হলে এর চেয়ে ভালো আর কোনো কিছু নাই। কারণ আপনি যখনই যেভাবেই ট্রানজাকশনটা করেন না কেন, যেগুলো রেকর্ডেড হয়ে যাবে, তার মানে সবাই জানবে যে আমার তো এভরিথিং রেকর্ডেড। তবে ডিজিটাল লেনদেন চালুর 1.5 দশক পরও একই হারে নগদ টাকার ব্যবহার বৃদ্ধিতে হতাশা জানালেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা দিনে 5,000 কোটি টাকা করে ট্রানজাকশন করছি, খুব ভালো কথা, কিন্তু ওয়ার ইজ দ্য ইম্প্যাক্ট অন ক্যাশ রিডাকশন? প্রত্যেক বছর যদি 10% করে বাড়তে থাকে, এবং এটা গত বছরও বেড়েছে, 20 বছর আগেও বেড়েছে, ওই অ্যাবাউট 10%।
we have to think more creatively, not traditionally. It is not helping. Many of our policies sometimes are boomerang হয়ে আমাদের কাছে ফিরে আসতেছে। দেখা যাচ্ছে ক্যাশ সবই হচ্ছে কিন্তু ক্যাশের ব্যবহারটা আমার কমছে না, এবং আলটিমেটলি the cash dependency and cash corruption, cash tax evasion, tax etc. সব all the agents are prevailing. গভর্নর জানান ডাক বিভাগের সক্ষমতা না থাকায় মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদকে শিগগিরই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। We have decided at the highest level that we are going to privatize Nagad. জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কার্যকর হলো ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের 50% বাড়তি শুল্ক আদায় প্রক্রিয়া। এতে অর্থনীতিতে অবসম্ভাবী বড় ধাক্কা সামাল দেওয়ার কৌশল নির্ধারণে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে হোয়াইট হাউস জানিয়েছে, ওয়াশিংটন ডিসির সময় 27 অগাস্ট রাত 12টা আর দিল্লির সময় বুধবার সকাল 9:31 থেকে আমেরিকায় ঢোকা ভারতের পণ্যে 50% শুল্ক নেওয়া হয়। 7 পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে এর কারণ স্পষ্ট করে বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনার কারণে এই শাস্তি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা ও বাড়তি শুল্কের আবহে অর্থ ও বাণিজ্য মন্ত্রী, সরকারি কর্মকর্তা আর অর্থনীতিবিদদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে ভারতে 7,700 কোটি ডলারের রপ্তানির 55% কমবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র, কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা সমর্থনযোগ্য নয় বললেন ফাউজুল কবির। দেশ এখনো কঠিন সময় পার করছে, দ্রুত নির্বাচন না হলে সংকটের আশঙ্কা মির্জা ফখরুলের। বললেন, নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে একটি রাজনৈতিক মহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন ইসি, বিস্তারিত ঘোষণা আজ। সীমানা পুনর্নির্ধারণে 4 দিনের শুনানি সম্পন্ন। ডাকসু নির্বাচনে ভোটারদের অসুবিধা নিয়ে শঙ্কায় প্রার্থীরা, প্রশাসনের বিরুদ্ধে গা ছাড়া ভাবের অভিযোগ। নির্বাচনী বিধি বাস্তবায়নে কাজ করছে টাস্ক ফোর্স। দর্শকের এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।